গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায় অর্থাৎ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা এই রচনাংশের কিছু প্রশ্ন উত্তর নিয়ে বেশ কয়েকটি ক্লাস জুড়ে আলোচনা চলছে। তো সেই প্রশ্ন উত্তর আলোচনার পরবর্তী পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। তো আগের ক্লাস অব্দি আমরা 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো তারপর থেকে দেখো কি বলছে। সীতারামের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল কেন? কেন না? ধীরানন্দকে দেখে, তার ধীরা বাবুকে দেখে, তাই তো? তাহলে কি লিখবে? সীতারামের শরীর আহ রোমাঞ্চিত হয়ে উঠল তার ধীরা বাবুকে দেখে বা ধীরানন্দকে দেখে। বা যদি প্রশ্ন এরকম থেকে থাকে যে সীতারামের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল কাকে দেখে, বা কাকে দেখে সীতারামের শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো, এবং তোমরা আরো সহজে বুঝতে পারবে যে কাউকে একটা দেখে তার শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো। হুম, তাহলে তখনও বলবে ধীরানন্দকে দেখে কিংবা বাবুকে দেখে সীতারামের শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো। হুম, তারপর পরের প্রশ্ন দেখো। আমি এসেছি পণ্ডিত বলে সীতারামকে কে বুকে জড়িয়ে ধরে? কে? কার আসার কথা ছিল? ধীরানন্দ। কাকে দেখে সীতারামের শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো? ধীরানন্দকে দেখে। তাই এখানে তোমরা সহজেই বুঝতে পারবে যে যে এসেছে সে ধীরানন্দ। হুম, তাহলে এখানে কি লিখবে? আগের প্রশ্ন উত্তরের আলোচনায় যেমনটা বলেছিলাম যে বইয়ের লাইন তুলে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আগে বইয়ের লাইন কোটেশনের মধ্যে যেমনটা থাকবে তেমনটা তুলবে, তারপর উত্তর লিখবে। তো এখানে আছে আমি এসেছি পণ্ডিত, এটুকু। তো এরকমটা কোটেশনের মধ্যে লিখবে যে আমি এসেছি পণ্ডিত বলে একটা হাইপেন দিয়ে, বলে সীতারামকে কে বুকে জড়িয়ে ধরে? আমি এসেছি পণ্ডিত বলে সীতারামকে ধীরানন্দ বুকে জড়িয়ে ধরে। আর যদি প্রশ্নে এই আমি এসেছি পণ্ডিতটা যদি কোটেশনের মধ্যে না থাকে তাহলে কোটেশনের মধ্যে রাখার দরকার নেই। কেমন? প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে। তারপর পরের প্রশ্ন। সীতারাম কাকে আসন এনে দেওয়ার কথা বলেছে? কাকে? সীতারামের বাড়িতে কে আছে? একমাত্র তার মেয়ে রত্না। তাই আহ, কাকে সে কাজ করবে? নিশ্চয়ই তার মেয়েকেই। তাহলে এর উত্তরও তোমরা খুব সহজ ভাবে দিতে পারবে যদি একটু ভাবো। তো কি লিখবে এখানে উত্তরে? যে সীতারাম তার মেয়ে রত্নাকে আসন এনে দেওয়ার কথা বলেছে। ব্যাস। তারপর পরের প্রশ্ন দেখো। সীতারাম কাকে ধীরাবাবুর কাছে তার শক্তিশালী বলে পরিচয় করিয়েছে? কাকে? যে সে সীতারামের শক্তিশীল। কাকে? সীতারামের কাছে কে থাকে? তার একমাত্র মেয়ে রত্না, সে থাকে। আর সে বিধবা। এটাই তার সব থেকে দুঃখের কারণ, এটা তার কষ্টের কারণ। এবং সেই রত্না শক্তিশালী হয়ে তার বুকে বেঁধে আছে যেন, তাই তো? তাহলে এর উত্তরে কি হবে? সীতারাম তার মেয়ে রত্নাকে হীরাবাবুর কাছে তার শক্তিশালী বলে পরিচয় করিয়েছে। বা যদি প্রশ্নে থাকে যে আহ সীতারামের কাছে শক্তিশালী কে, তার শক্তিশালী বলতে সে কাকে বোঝায়? তার মেয়ে রত্নাকে। হুম, আচ্ছা। তারপর 105 কি বলছে? আলোচ্য রচনাংশে কোন মহাকাব্যের উল্লেখ আছে? এই যে শক্তিশালী, এই শব্দটিও সেই মহাকাব্যেরই থেকেই নেওয়া, যেটি যেটার দ্বারা আঘাত করা হয়েছিল লক্ষণকে।
তো রাম লক্ষ্মণ কোন মহাকাব্যের অন্তর্গত এই দুটি চরিত্র? না, রামায়ণ, তাই তো? একদম ঠিক বলেছ। তো এর উত্তর হবে যে আলোচ্য রচনাংশে রামায়ণের উল্লেখ আছে। হুম, তারপর 106 দাগ, আলোচ্য রচনায় উল্লেখ পরিপ্রেক্ষিতে আহ রামায়ণের শক্তিশালী দিয়ে কাকে আঘাত করা হয়েছিল? এই যে একটু আগেই আমি বললাম এই বিষয়ে। তো কি বলবে যে আলোচ্য রচনায় উল্লেখ পরিপ্রেক্ষিতে রামায়ণে শক্তিশালী দিয়ে লক্ষণকে আঘাত করা হয়েছিল। তো এরকম ধরনের যদি প্রশ্ন থাকে যে রামায়ণ থেকেই প্রশ্ন এগুলো ধরতে গেলে, তো তোমাদের মনে হতে পারে যে রামায়ণে কাকে কি করেছিল, কার কি হয়েছিল, সেটা এখানে কেন বলবো আমরা? তার কারণ যে রচনাংশটি আমরা পড়েছি সমীকরণ পাঠশালা, সেখানে কথাসাহিত্যিক রামায়ণ মহাকাব্যকে উল্লেখ করেছে। সেই রামায়ণ থেকে চরিত্রদেরকে তুলে ধরেছেন এখানে, সেটা দিয়ে আহ সীতারামের সঙ্গে তুলনা করেছে, সীতারামের কষ্টের সঙ্গে তুলনা করেছে। সেই জন্য এখানে রামায়ণের উল্লেখ থেকেই যায়। যেহেতু পাঠ্যে আছে, তাই প্রশ্ন হিসাবেও আমাদেরকে জেনে রাখতে হয়, মনে রাখতে হয়, তাই না? আচ্ছা, তো গেল শক্তিশালী দিয়ে রামায়ণের লক্ষণকে আঘাত করা হয়েছিল। তারপর পরবর্তী প্রশ্ন, লক্ষণের জন্য কাকে বিশল্যকরণের জন্য গন্ধমাদন আনতে হয়েছিল? যে লক্ষণের জন্য বিশল্যকরণের আহ জন্য গন্ধমাদন আনতে হয়েছিল কাকে? কে এনেছিল আহ গন্ধমাদন? যে হনুমান, তাই না? তো এখানে পূর্ণ বাক্যে উত্তর কি লিখবে? না, লক্ষণের জন্য হনুমানকে বিশল্যকরণের জন্য গন্ধমাদন আনতে হয়েছিল। হুম, তারপর পরের প্রশ্ন, রামায়ণে লক্ষণের জন্য হনুমান কোন ঔষধি আনার জন্য গোটা গন্ধমাদন পর্বত আনতে হয়েছিল? কোন ঔষধি, যেটার দ্বারা তার সুস্থ হওয়ার কথা? আগের প্রশ্নেই আছে, দেখো, এমন ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, তাই সব রকম ধরনের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা উপকৃত হও। তো কোন ঔষধি? না, বিশল্যকরণ। তো এখানে কি লিখবে? যে রামায়ণে লক্ষণের জন্য হনুমান বিশল্যকরণী আনার জন্য গোটা গন্ধমাদন পর্বত আনতে হয়েছিল। হনুমান কে? এখানে হনুমান কে হবে? তো এবার ক্লিয়ার করে দিই যে রামায়ণে লক্ষণের জন্য হনুমানকে বিশল্যকরণী ঔষধি, বা শুধু বিশল্যকরণী বললেই হবে, বিশল্যকরণী আনার জন্য গোটা গন্ধমাদন পর্বত আনতে হয়েছে। হুম, আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন, রামায়ণে হনুমান বিশল্যকরণের জন্য কি নিয়ে আসে? বিশল্যকরণী আনার জন্য গোটা গন্ধমাদন পর্বত নিয়ে চলে আসে, তাই তো? যে এই গন্ধমাদন পর্বত যেখানে নানান রকমের ঔষধির গাছ আছে, সেই পর্বত, গোটা গন্ধমাদন পর্বত সে হাতের তালুতে করে নিয়ে চলে আসে। তাই পড়েছি তো আমরা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, আলোচ্য রচনায় শক্তিশীল এক প্রকার বুকে গেঁথে বেড়াচ্ছে কে? কার কথা বলা হচ্ছে আমরা একটু আগেই জানলাম। কে? না, সীতারাম। সীতারামের বুকে শক্তিশীল গেঁথে আছে। সুতরাং শক্তিশীল তার মেয়ে রত্না, আর শক্তিশীল গেঁথে আছে সীতারামের বুকে। হ্যাঁ? তাহলে এটা পূর্ণ বাক্যে কিভাবে লিখবে? না, আলোচ্য রচনায় বা রচনাংশে যেমনটা প্রশ্নে থাকবে, শক্তিশীল এক প্রকার গেঁথে বেড়াচ্ছে সীতারাম, বা আলোচ্য রচনায় সীতারাম শক্তিশীল এক প্রকার তার বুকে গেঁথে বেড়াচ্ছে, এরকম ভাবেও লিখতে পারো। কেমন? আচ্ছা।
পরবর্তী প্রশ্ন, 111 নম্বর প্রশ্ন দেখো। আপনি একটু এগিয়ে আসুন, দেখি আপনাকে, কত বড় লোক আপনি। কথাটি কে কাকে বলে? কথাটি সীতারাম তার ধীরা বাবুকে বলে, তার ধীরানন্দকে বলে। যে কত বড় লোক বলতে এখানে কিন্তু ধনী ব্যক্তি বোঝাচ্ছে না, সে বোঝাচ্ছে কত বড় মাপের মানুষ, সেই অর্থে বড় লোক। তো যাই হোক, উত্তরটা কিভাবে লিখবে? না, যেমনটা বলেছিলাম, বইয়ের লাইন কোটেশনের মধ্যে এরকম দেওয়া থাকলে উত্তর লেখার সময় সেই লাইনটা হুবহু একই রকম ভাবে কোটেশনের মধ্যে রেখে লিখবে, তারপর উত্তর। তো আলোচ্য প্রশ্নে যেরকম আছে যে আপনি একটু এগিয়ে আসুন, দেখি আপনাকে, কত বড় লোক আপনি, দিয়ে এরকম কোটেশনের মধ্যে রেখে হাইফেন দিয়ে তারপর উত্তর লিখবে যে কথাটি সীতারাম ধীরানন্দকে বলে। ঠিক আছে? তারপর 112, আমি তোমার নিজের কথা শুনতে এসেছি। কথাটি কে বলে? কে এসেছে সীতারামের কাছে? ধীরানন্দ। তাই তোমরা একটু ভাববে, খুবই সহজ ভাবে উত্তর বলে দিতে পারবে। তো আমি তোমার নিজের কথা শুনতে এসেছি, কথাটি ধীরানন্দ বলে। তারপরের প্রশ্ন, আমি তোমার নিজের কথা শুনতে এসেছি, কথাটি ধীরানন্দ কার উদ্দেশ্যে বলে? তো এখানে ভাবো যে ধীরানন্দ কার সাথে দেখা করতে এসছে? সীতারামের সাথে, তাই তো? খুব সহজে উত্তর বলে দিতে পারবে যে সীতারামের উদ্দেশ্যে বলে। অর্থাৎ উত্তর সাজিয়ে লিখলে এরকমটা হবে যে আমি তোমার নিজের কথা শুনতে এসেছি, এই বাক্যটি এরকম কোটেশনের মধ্যে রেখে হাইফেনে দিয়ে তারপর উত্তর লিখবে যে কথাটি ধীরানন্দ সীতারামের উদ্দেশ্যে বলে। তারপর পরের প্রশ্ন, এক রঙা ছবি যেমন লাগুক দোসরা রঙের আঁচড় দেবেন না। কোন পরিপ্রেক্ষিতে সীতারাম এই কথা বলে? কিসের জন্য সে বলে এই কথাটা? কাকে বলে? ধীরানন্দ। কেন বলে? কোন কথা বোঝানোর জন্য বলে? কারণ আলোচ্য বচনাংশে আমরা দেখি ধীরানন্দ সীতারামের জীবনের কথা শুনতে এসেছে, কারণ সে তার গল্প লিখবে বলে, বই লিখবে বলে। তো সেই পরিপ্রেক্ষিতেই সীতারাম বলে যে তার গল্প যেমনটাই, তার জীবনের গল্প যেমনটাই, কারণ সে বলেও তিনি, সে একটা তার নোট বই, তার খাতা, যেখানে সে লিখেছিল সেই খাতাটাই ধীরানন্দকে দেয় এবং বলে এখানেই সব লেখা আছে, এবং সেখান থেকে দেখে তার জীবনী পড়ে তবেই না ধীরানন্দ তার গল্প লিখবে। তো সেজন্যই সীতারাম বলে যে এই খাতাটাতে যতটা লেখা আছে, যেটা সত্যি সেটাই লিখবেন, বাড়িয়ে চাড়িয়ে লিখবেন না। তাই জন্য বলে একরঙা ছবি যেমন লাগুক, অর্থাৎ তার জীবনের কাহিনী যেমনটাই হোক, খারাপ হোক কিংবা ভালো হোক, দোসরা রঙের আঁচড় দিবেন না, যে অন্যরকম ভাবে উপস্থাপনা করবেন না। হ্যাঁ, অন্য কিছু বাড়িয়ে চাড়িয়ে লিখবেন না। যদি একরঙা ছবি ফিকে লাগে তাও লাগুক, খারাপ হোক তাও ভালো, কিন্তু এক্সট্রা করে কিছু যেন অ্যাড করা না। সে যেমনটা, তার জীবনের কাহিনী যেমনটা, তেমনটা ভাবেই যেন উপস্থাপনা করা হয় তার গল্পে, তার জীবনীতে। হুম, তো যাই হোক, তাহলে এখানে আসলে কোন পরিপ্রেক্ষিতে বলতে সুতরাং কিসের উদ্দেশ্যে? না তার জীবনের গল্প লেখার জন্য, তার জীবনের গল্প লেখার ক্ষেত্রে, তাই তো? তো যেহেতু এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তো সেখানে আহ, অল্প লিখতে হবে, দু একটি বাক্যে লিখতে হবে। হুম, দু একটি বাক্যেও না, দু একটি শব্দ যুক্ত করে। তো যাই হোক, এখানে কেমন ভাবে লিখবে? না, এক রঙা ছবি যেমন লাগুক দোসরা রঙের আঁচড় দেবেন না, এই কথাগুলি কোটেশনের মধ্যে রেখে তারপর উত্তর লিখবে হাইফেন দিয়ে যে সীতারামের জীবনে গল্প লেখার ক্ষেত্রে সীতারাম
ধীরানন্দকে এই কথা বলে বা গল্প লেখার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। কোন ক্ষেত্রে সীতারাম মিথ্যে রং না চড়ানোর কথা বলেছে ধীরানন্দকে? একই রকম তার জীবনের গল্প লেখার ক্ষেত্রে। তাহলে কি লিখবে? সীতারাম তার জীবনের গল্প লেখার ক্ষেত্রে মিথ্যে রং না চড়ানোর কথা ধীরানন্দকে বলেছে। হুম, তারপর 116। একতারায় যেমন সুর ওঠে তেমনিই বাজাবে, বাউলের গান যেমন হয় তেমনই রাখবে। এই কথাগুলির মধ্যে দিয়ে আসলে সীতারাম কোন কথা বোঝানোর চেষ্টা করেছে? একই রকম ভাবে এই যে আহ একরঙা ছবি যেমন লাগুক দোসরা রঙের আঁচড় দেবেন না, কিংবা আহ এই যে দেখি আগের প্রশ্নে যে মিথ্যে রং না চড়ানোর কথা বলেছে। হুম, এই সমস্ত কথার মতোই এই একতারায় যেমন সুর ওঠে তেমনিই বাজাবেন, বাউলের গান যেমন হয় তেমনিই রাখবেন, এই কথাগুলোর মতোই এটা বলেছে চিরানন্দকে বোঝানোর জন্য যে তার জীবনের গল্প যেমনটাই ঠিক তেমনটাই যেন উপস্থাপনা করে পাঠকদের সামনে। হুম, তো এখানে কি লিখবে উত্তরে? আগে যেমনটা বলেছিলাম যে কোটেশনের মধ্যে রাখবে বইয়ের লাইন, তেমনটাই রাখবে এখান থেকে এই পর্যন্ত, যে একতারা যেমন সুর ওঠে তেমনিই বাজাবেন, বাউলের গান যেমন হয় তেমনিই রাখবেন, এরকম কোটেশন দিয়ে তারপর হাইফেন দিয়ে লিখবে এই কথাগুলির মধ্য দিয়ে আসলে সীতারাম তার জীবনের গল্প যেমনটাই ঠিক তেমন যেন ধীরাবাবু পাঠকদের সামনে উপস্থাপনা করেন, এটাই বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে? তারপর আমার হাত ধরে উপরে নিয়ে যাবেন, কথাটি কে বলে? না, সীতারাম বলে। তাহলে কি লিখবে? আমার হাত ধরে উপরে নিয়ে যাবেন, এই বাক্যটি কোটেশনের মধ্যে দিয়ে হাইফেন দিয়ে লিখবে কথাটি সীতারাম বলে। হুম, তারপর পরের প্রশ্ন। আমার হাত ধরে উপরে নিয়ে যাবেন কথাটি সীতারাম কাকে বলে? আমার হাত ধরে উপরে নিয়ে যাবেন কথাটি সীতারাম ধীরানন্দকে বলে। কারণ আমরা দেখি সীতারাম ধীরানন্দের সঙ্গে কথা বলছে, কথোপকথনটা সীতারাম আর ধীরানন্দের মধ্যে চলছে, তাই খুব সহজে তোমরা বলতে পারবে যে এটা ধীরানন্দকেই বলছে। তাহলে উত্তর কি হবে? এমন ভাবে কোটেশনের মধ্যে বাক্যটি রেখে যে আমার হাত ধরে উপরে নিয়ে যাবেন দিয়ে হাইফেন দিয়ে লিখবে কথাটি সীতারাম ধীরানন্দকে বলে। কেমন? তারপর পরের প্রশ্ন। আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি, কথাটি কে বলে? কথাটি সীতারাম বলে। তো এখানেও লিখবে তেমনি কোটেশনের মধ্যে রেখে আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি, এটা কোটেশনের মধ্যে রেখে হাইফেন দিয়ে লিখবে কথাটি সীতারাম বলে। তেমনি পরবর্তী প্রশ্ন দেখো। আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি, কথাটি সীতারাম কার উদ্দেশ্যে বলে? কার উদ্দেশ্যে বলে? সে কার সাথে কথা বলছে? ধীরা, তাই তো? তো এখানে হীরা বাবুর উদ্দেশ্যে বলে বা ধীরানন্দের উদ্দেশ্যে বলে। তো এখানেও তেমনি কোটেশনের মধ্যে রেখেই লিখবে আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি, কোটেশনের মধ্যে রেখে হাইফেন দিয়ে লিখবে কথাটি সীতারাম ধীরা বাবু বা ধীরানন্দের উদ্দেশ্যে বলে। কেমন? পরবর্তী প্রশ্ন দেখো। আমার পাপ, এ পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি, কোন পাপের কথা বলা হয়েছে বা কোন পাপের কথা বলছে সীতারাম? কোন পাপ? না, ধীরাবাবুর কিছু বই সীতারামের কাছে থেকে গেছিল, সেই বইগুলির কথা সীতারাম বলছে, যেগুলি সীতারাম পড়বে বলে নিয়েছিল কিন্তু আর ফেরত দেওয়া হয়। সে যে ফেরত দিতে পারেনি, সেটাই তার কাছে পাপ হয়ে দাঁড়িয়েছে। হুম,
তো এখানে কিভাবে লিখবে উত্তরটি? যেমনটা কোশ্চেনের মধ্যে আছে, এখানে লিখবে আমার পাপ, এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি। তারপর হাইফেন দিয়ে লিখবে এখানে ধীরাবাবুর কিছু বই সীতারামের কাছে থেকে গেছে, সেই বইগুলির কথা সীতারাম বলছে। বা ধীরাবাবুর কিছু বই সীতারামের কাছে থেকে গেছে, সেটাই সীতারামের কাছে পাপ হয়ে দাঁড়িয়েছে, সেই পাপের কথা সীতারাম ধীরাবাবুকে বলছে। কেমন? তারপর পরবর্তী প্রশ্ন, আহ এইগুলি এইগুলি নিয়ে যান। কোনগুলি নিয়ে যাওয়ার কথা বলছে সীতারাম? কোনগুলি? না, যেগুলি তার কাছে পাপ হয়ে দাঁড়িয়েছে। কি না? ধীরানন্দের বই। তাহলে এখানে কি লিখবে? ধীরাবাবুর বইগুলি। এগুলি এগুলি নিয়ে যান, হাইফেন দিয়ে লিখবে ধীরানন্দের বা ধীরাবাবুর বইগুলি নিয়ে যাওয়ার কথা বলছে সীতারাম। তারপর পরের প্রশ্ন, কার ভীরু দুর্বল হৃদয়স্পন্দন ধ্বনিত হচ্ছে দারিদ্র্যশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে? কার? না, সীতারামের। তাই তো? তাহলে কি লিখবে? সীতারামের ভীরু দুর্বল হৃদয়স্পন্দন ধ্বনিত হচ্ছে দারিদ্র্যশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে। তাই কেমন? তারপর এটা যদি কোটেশনের মধ্যে থাকে প্রশ্নে তাহলে তাই করবে, না হলে পুরো লাইনটা এমনি তুলে দিতে পারো, যেমনটা প্রশ্নে থাকবে তেমনটাই উত্তর লিখবে। আচ্ছা, তারপর রচনাংশে কার বুকের পাঁজর দারিদ্র শীর্ণ? কার? না, সীতারাম। তাহলে এখানে কি লিখবে? আলোচ্য রচনাংশে সীতারামের বুকের পাঁজর দারিদ্র শীর্ণ। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন দেখো, আলোচ্য রচনাংশে সীতারাম কিসের উষ্ণতায় উষ্ণ? কিসের উষ্ণতায়? আবেগ প্রাবল্য জড়োত্তপ্ত উষ্ণতায় উষ্ণ। তো এখানে উত্তর কিভাবে লিখবে? যে আলোচ্য রচনাংশে সীতারাম আবেগ প্রাবল্য জড়োত্তপ্ত উষ্ণতায় উষ্ণ। ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন, ধীরানন্দের সঙ্গে কথোপকথনের সময় সীতারাম কোন দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়েছিল? কোন দিকে? পশ্চিম আকাশের দিকে। তাই তো? তো তোমরা যদি পারো, মানে যদি পশ্চিম আকাশের দিকে লেখো শুধু, তাহলেও ঠিক হবে। বা বইয়ে যেমনটা দেওয়া আছে তেমনটা যদি লেখো তাহলে আরো একটু ভালো হবে। যে ধীরানন্দের সঙ্গে কথোপকথনের সময় সীতারাম মুক্ত দ্বার পথে অস্তন্মুখ সূর্যের শেষ রশ্মিতে ঝলমল পশ্চিম আকাশের দিকে তার ক্ষীণ দৃষ্টিতে তাকিয়েছিল। কেমন? এটা লিখলে একটু বেশি ভালো হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আবেগ প্রাবল্যতায় সীতারামের ঠোঁটের কম্পনকে কথাসাহিত্যিক কিসের সাথে তুলনা করেছে? যে এই ঠোঁট কাঁপাটাকে যেন এইরকমটা লাগছে, এইরকম ধরনের প্রশ্ন। তো কিসের সঙ্গে তুলনা করছে বা কেমন লাগছে তার ঠোঁটের কম্পন, ঠোঁট কাঁপাটা? যে অসহনীয় জর্জরতার কম্পন যেন তার তার ঠোঁট, তার যে ঠোঁটটা কাঁপছে সেটা যেন মনে হবে দেখে যে অসহনীয় জর্জরতায় কাঁপছে, অর্থাৎ যে অসহ্যকর, অতি কষ্টকর, মানে সহ্য করা যাচ্ছে না এমন জর্জরতায় তার ঠোঁট কাঁপছে। কিন্তু এটা কি আসলেই তার অসহনীয় জর্জরতায় কাঁপছে? না, তার আবেগ প্রাবল্যতায় তার ঠোঁট কাঁপছে। কিন্তু দেখে মনে হবে অসহনীয় জর্জরতায় কাঁপছে। তাই তো? এখানে উত্তর কিভাবে লিখবে? না, হ্যাঁ, আবেগ প্রাবল্যতায় সীতারামের ঠোঁটের কম্পনকে কথাসাহিত্যিক অসহনীয় জর্জরতার কম্পনের সঙ্গে তুলনা করেছেন বা কম্পনের সাথে তুলনা করেছেন।
তারপর পরের প্রশ্ন, কে গভীর স্বরে বলে জয় হোক, জয় হোক, পণ্ডিত তোমার জয় হোক? কে বলে? এখানে আহ হিরানন্দ আর সীতারাম এই দুজনের কথোপকথন আমরা দেখতে পাই। তো সীতারামকে পণ্ডিত বলে কে ডাকে? ধীরানন্দ। তো খুবই স্বাভাবিকভাবে পণ্ডিত বলে বলছে মানে এটা ধীরানন্দই হবে, তাই না? তো কি লিখবে? যে ধীরানন্দ গভীর স্বরে বলে দিয়ে হাইফেন দিয়ে যেমনটা ভাবে আছে কোটেশনের মধ্যে তেমন লিখবে যে জয় হোক পণ্ডিত তোমার জয় হোক। হুম। বা তোমরা যদি চাও উল্টেও লিখতে পারো, কোটেশনের মধ্যে এটা আগে লিখে যে জয় হোক পণ্ডিত তোমার জয় হোক দিয়ে হাইফেন দিয়ে এই কথাটি ধীরানন্দ গভীর স্বরে বলে। এরকম ভাবে লিখতে পারো। তারপর কখন সীতারামের চশমা পড়ে গিয়েছিল? কখন? না ধীরানন্দের আলিঙ্গনের সময়। ধীরানন্দ যখন গর্বিত হয়ে যে এরকম পণ্ডিতের সান্নিধ্য তিনি পেয়েছেন বা সে শ্রদ্ধায় সম্মানে সে যখন সীতারামকে আরো একবার জড়িয়ে ধরে সেই সময় সীতারামের চশমাটা তার চোখ থেকে খসে পড়ে যায়। তাই ছিল তো রচনাংশে? তো এখানে উত্তর কিভাবে লিখবে? না ধীরানন্দের আলিঙ্গনের সময় সীতারামের চশমা পড়ে গিয়েছিল। ঠিক আছে। তারপর পরবর্তী প্রশ্ন, আলোচ্য রচনায় কে তার ভেতরে ইষ্টদেবকে দেখতে পায়? কে আলোচ্য রচনায় বা রচনাংশে কে বাইরের জগতের আলো দেখতে পায় না? সীতারাম চোখে দেখতে পায় না, তাই তো? যেহেতু সে বাইরের জগৎটাকে দেখতে পায় না, তাই সে ভিতরের অন্তর্দৃষ্টি দিয়ে সে দেখতে পায়। হ্যাঁ, এবং সে দীক্ষাও নেয়। তো তাই ভিতরে সে ইষ্টদেবকেও দেখতে পায়। এখানে কার কথা বলা হচ্ছে? কে দেখতে পায় তাহলে? সীতারাম, তাই তো? তাহলে লিখবে আলোচ্য রচনায় বা আলোচ্য রচনাংশে সীতারাম তার ভিতরে ইষ্টদেবকে দেখতে পায়। কেমন? পরবর্তী প্রশ্ন দেখো, 131 নম্বর প্রশ্ন, সীতারাম তার অন্তর্দৃষ্টিতে সারি সারি ঘরে কতজন করে পণ্ডিত হতে দেখে? কতজনকে পণ্ডিত হতে দেখে? যে 10 জন 20 জন করে যেন ঘরে ঘরে পণ্ডিত হয়েছে, তাই তো? তাহলে এখানে কি লিখবে? যে সীতারাম তার অন্তর্দৃষ্টিতে সারি সারি ঘরে 10 জন 20 জন করে পণ্ডিত হতে দেখে। তারপর সীতারাম তার অন্তর্দৃষ্টিতে পণ্ডিতদের বেতন কত হতে দেখে? কত? যে 30-40 টাকা। আলোচ্য রচনায় আমরা দেখি যে সীতারাম বলে যে আমাদের মতো 10-15 টাকা নয়, কম বেতনে নয়, তারা 30-40 টাকা করে বেতন পায়। তাহলে এখানে 30-40 টাকায় হবে। তো পূর্ণ বাক্যে কি লিখবে? যে সীতারাম তার অন্তর্দৃষ্টিতে পণ্ডিতদের 30-40 টাকা করে বেতন হতে দেখে। ঠিক আছে। তারপর সীতারাম তার অন্ধ দৃষ্টিতে কাদের খাতির হতে দেখে দেশে? কাদের? না পণ্ডিতদের। কারণ সে যখন পণ্ডিত ছিল তখন তার কদর করেনি কেউ দেশে, এবং তার বা তার মতো পণ্ডিতদেরকে খাতির করা হতো না। হুম, তাই সে ভবিষ্যতে তার কল্পনা জগতে গিয়ে তার অন্তর্দৃষ্টিতে তার অন্ধদৃষ্টিতে যেন দেখতে পায় ভবিষ্যৎ, যে দেশে পণ্ডিতদের এখন বেশ খাতির করা হয়। তো এখানে কি লিখবে পূর্ণ বাক্যে? যে সীতারাম তার অন্ধদৃষ্টিতে পণ্ডিতদের খাতির হতে দেখে বেশি। তারপর ছেলেরা পড়ছে, নামটা বলছি, লাফালাফি ছুটোছুটি করছে,
দেশের সব সব ছেলেরা করছে, এগুলি সীতারাম কোথায় দেখে? কোথায় দেখে? সে তার অন্তর্দৃষ্টিতে দেখে, তার অন্ধ দৃষ্টিতে যেন সে দেখতে পায়। তো তাহলে এখানে উত্তর হিসাবে কি লিখবে? যেমনটা দেওয়া আছে কোটেশনের মধ্যে তেমনি লিখবে যে ছেলেরা করছে, নামটা বলছে, লাফালাফি ছুটোছুটি করছে, দেশের সব সব ছেলেরা করছে, ইনভাইটেড কমা ক্লোজ করে হাইফেন দিয়ে লিখবে এগুলি সীতারাম তার অন্তর্দৃষ্টিতে দেখে বা অন্ধ দৃষ্টিতে দেখে, যেকোনো একটা দিলেই হবে। ঠিক আছে? তারপর তার অন্ধদৃষ্টির সুযোগ নিয়ে ধীরানন্দ 2 হাত কপালে ঠেকিয়ে তাকে প্রণাম করলে। কার আলোচ্য রচনায় কার অন্ধদৃষ্টি? সীতারাম, তাই তো? তাহলে এখানে লিখবে সীতারামের অন্ধদৃষ্টির সুযোগ নিয়ে ধীরানন্দ 2 হাত কপালে ঠেকিয়ে তাকে প্রণাম করলে। তারপর সীতারামের কিসের সুযোগ নিয়ে 2 হাত কপালে ঠেকিয়ে ধীরানন্দ প্রণাম করলেন? সীতারামের অন্ধদৃষ্টির সুযোগ নিয়ে, তাই তো? তাহলে এখানে পূর্ণ বাক্যে লিখলে কি হবে? না, সীতারামের অন্ধদৃষ্টির সুযোগ নিয়ে 2 হাত কপালে ঠেকিয়ে ধীরানন্দ প্রণাম করলেন। তারপর এরকমও প্রশ্ন হয় যে কে সীতারামের অন্ধদৃষ্টির সুযোগ নিয়ে 2 হাত কপালে ঠেকিয়ে প্রণাম করলেন? কে? না, ধীরানন্দ। তো এখানে লিখবে ধীরানন্দ সীতারামের অন্তর্দৃষ্টির সুযোগ নিয়ে 2 হাত কপালে ঠেকিয়ে প্রণাম করলেন। তো একই রকম কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করার এটাই কারণ যে সব রকমের প্রশ্ন থেকে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকে, সেজন্যই তোমাদের সামনে সব রকম ভাবে প্রশ্ন তুলে ধরেছি। কেমন? তো আশা করছি সবাই বুঝতে পেরেছো প্রশ্নগুলি বা প্রশ্ন উত্তরের এই আলোচনা তোমরা এতে উপকৃত হবে। এবং যদি কোথাও কোনো প্রশ্ন উত্তর বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোথাও কোনো উত্তরের সন্দেহ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। কেমন? ধন্যবাদ।